সম্প্রতি ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ পরীক্ষার ফি সহ বিভিন্ন ফি বৃদ্ধি করেছে। তাই প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত? যেখানে গ্রাম পাহাড়ের অনেক পড়ুয়াদের পারিবারিক আর্থিক অবস্থা এখনো সচ্ছল নয়, সেখানে পরীক্ষার খরচ বাড়ানো কি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করবে না? এসএফআই, এনএসইউআই এমনকি এবিভিপির মতো ছাত্র সংগঠনগুলো এই ফি বৃদ্ধির তীব্র বিরোধিতা করছে। তারা বলছে এই সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়াবে। কিন্তু প্রশ্ন হলো, প্রশাসন কি তাদের দাবি শোনার জন্য প্রস্তুত? অন্যদিকে রাজ্যের বহু স্কুলে দীর্ঘদিন ধরেই শিক্ষক স্বল্পতার অভিযোগ রয়েছে। তাহলে শিক্ষা দপ্তর কি এই ঘাটতি পূরণে কোনো পদক্ষেপ নিচ্ছে? বিদ্যালয়ে শিক্ষক না থাকলে শিক্ষার মান কেমন হবে, বা শিক্ষার মান কি আদৌ বজায় থাকবে? কলেজগুলোতে ভর্তি সংক্রান্ত নানান জটিলতা দেখা যাচ্ছে। অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সহজ করার কথা থাকলেও বাস্তবে অনেক ছাত্রছাত্রী সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে কোথায় সমস্যা, নীতিতে না বাস্তবায়নে? শিক্ষাঙ্গনে সম্প্রতি একের পর এক অপ্রীতিকর ঘটনার খবরও সামনে এসেছে। কখনো ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ, তো কখনো ছাত্রছাত্রীদের পুলিশ দ্বারা পেটানো, তো কখনো প্রশাসনিক গাফিলতি। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি একটা বড় ধরনের অব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে? সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি সত্যি শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারছে? শিক্ষার অগ্রগতিতে কেমন ভূমিকা নিচ্ছে দপ্তর? রাজ্যের বর্তমান শিক্ষানীতি কতটা বাস্তবমুখী ও ছাত্রবান্ধব? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পরীক্ষার ফি বৃদ্ধি সহ শিক্ষা ব্যবস্থার নানান বিষয় নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন এসএফআই নেতৃত্ব ডাক্তার সৌরভ দেব এবং এবিভিপি নেতৃত্ব গৌরব দাস। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌরব, প্রথমে আপনার কাছে আসি। সাম্প্রতিক পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আপনারাও দুই সংগঠনও এই বিরোধিতা করেছেন, আমরা দেখেছি। এখন আপনাদের বিরোধের কারণ কি? দেখুন দাদা, প্রথমত নিউজ ভ্যানগার্ডের সকল কর্তৃপক্ষদের অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিনিয়ত ছাত্র সমাজ এবং ছাত্র সংগঠনের কথা মাথায় রেখে আপনারা প্রতিনিয়ত এরকম চর্চার সভার আয়োজন করে থাকেন। যে বিষয়টা দাদা আপনি বললেন, যে কিছুদিন আগে আমরা দেখতে পাই ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ তার যে ক্লাস 10 এবং 12 মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিসটা প্রায় 12 বছর পরে বৃদ্ধি করেছে। তো দাদা, প্রথম দিন থেকেই আমরা যখন ওরার প্রেস মিটের মাধ্যমে জানতে পারি আর নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই চেঞ্জেসটা ওরা করেছিল, এর পরের দিনই আমরা যখন পর্ষদের মাননীয় সভাপতি মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং সেই বিষয় ব্যাপারে আমরা ওনাকে অবগত করি। আমরা সেখানে এটাও বলেছি যে সমাজের মধ্যে হয়তো এটাও সত্য যে ফিসটা বেড়েছে, তার ফলে কিছু মানে ছাত্ররা ওরা এফোর্ড করতে পারে বা কিছু ছাত্ররা কোনো কিছু যায় আসে না, এটা সত্য। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে সমাজের অন্তিম স্তরের ব্যক্তিটাও তার জন্য যাতে শিক্ষা মানে অ্যাক্সেসেবল হয়, তার যাতে কোনো অসুবিধা না হয় সেই ফিসটা দিতে, সেটার জন্য মাথায় রাখে পর্ষদ। তো আমরা যখন সভাপতি মহোদয়ের সাথে সাক্ষাৎ করি, উনি কিছু আর্গুমেন্ট আমাদের দেয় এবং আপনারা হয়তো প্রেস মিটের মাধ্যমে জানতে পেরেছেন যে 200 জনের মতন টিচার্সরা ওদের লিখিত দেয় বাড়ানোর জন্য। তার পাশাপাশি যে ফি স্ট্রাকচারটা সেটা বাকি স্টেটের তুলনায় মানে আসামেই মানে আনুমানিক 1100 টাকার মতন, বা ত্রিপুরাতে অনেক কম। তো এটা নিয়ে ওরা ন্যাশনাল লেভেলে ওরা এই চর্চাটা করেছে বাড়ানো কিভাবে যায়। সেটা নিয়ে শুধু মানে দপ্তর না, সেকেন্ডারি এডুকেশন না, এর উপরেও পর্ষদের পক্ষ থেকে কথা বলা হয়েছে, আর সেখান থেকে এটা বৃদ্ধি করা হয়েছে। দেখুন, আমরা সেখানে স্পষ্ট বলেছি যে যদি সেখানে ফান্ডের কিছু অভাব থাকে সেকেন্ডারি বোর্ডের কাছে, তো ফান্ডের বিষয়টা নিয়ে চর্চা যখন করেছি আমরা জানতে পারলাম 2019-এ সেকেন্ডারি এডুকেশন বোর্ডকে যেই আপনার গ্র্যান্টটা দেওয়া হতো স্পেসিফিকলি বোর্ড রান করার জন্য, সেটা 1 CR ছিল, 1 কোটি ছিল। 1 কোটির পরে 2022-এ সেটা বৃদ্ধি করে 1 কোটি 10 লাখ বৃদ্ধি করা হয়েছিল। তো
তো সেই প্রশ্নটা আমরা সভাপতি মহোদয়ের কাছে রাখি, যদি এখানে ফান্ডের কিছু দরকার থাকে তো সেটা ছাত্রদের থেকে আমরা না নিয়ে, অবভিয়াসলি এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার মধ্যে বাজেট প্রায় 19% অফ দ্য টোটাল বাজেট স্টেটের, তো সেখান থেকে কেন আমরা গ্র্যান্ট করতে পারছি না সেকেন্ডারি আর এডুকেশন মাধ্যমে পর্ষদকে? আমরা যদি সেখানে আমরা বাজেট বৃদ্ধি করি, তার মাধ্যমেও তো এই সমস্যার সমাধান করা যায়, ছাত্রদের থেকে আমরা কেন নেব? তো উনি বললেন উনি উপরে জানাবেন বিষয়টা, আমরাও উপরে কথা বলেছি। দেখার বিষয়, আমরা ছাত্র সংগঠন সবার কাজ প্রতিবাদ করা, আমরা সেটা করেছি, সকল ছাত্র সংগঠন করেছে, আর আমরা দেখব কিছুদিনের মধ্যেই এটা বৃদ্ধি হবে। যদি না হয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মনে করে আমরা তীব্র আন্দোলন করব, আর কিভাবে একদম এটা ছাত্রদের জন্য করতে হয় এটা আমরা যতটুকু সম্ভব আমরা করব। ওকে, আমি পরবর্তী সময় আপনারা কি করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই রয়েছে, সেটা করব, কিন্তু তার আগে আমি এসএফআই নেতৃত্ব যিনি রয়েছেন আমার সঙ্গে আজ, সৌরভ বাবু, আপনার কি মনে হয় আপনারা কেন বিরোধিতা করেছেন? বেসিক্যালি এই যে ফি বৃদ্ধি হয়েছে, আপনাদের বিরোধটা কোন জায়গা থেকে? সর্বপ্রথমে নিউজ ভ্যানগার্ডের সকল দর্শকদের আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। প্রথমত দীপেন্দা, ভ্যানগার্ড নিউজ চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু এখানে তুলে ধরবার জন্য, আমাদের আলোচনা করবার জন্য সময় দেওয়ার জন্য। মূলত আমাদের যে বিরোধটা ছিল, আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই সরকারের মতলব সরকারি শিক্ষাকে নষ্ট করা এবং সেই সাথে কিভাবে বেসরকারীকরণকে প্রমোট করা যায় শিক্ষাঙ্গনে, সেটা সুনিশ্চিত করতেই মূলত সরকারের এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে। সেই এজেন্ডার একটা ধাপ অনুযায়ী আমরা দেখছি যে শিক্ষার দাম বাড়ছে, শিক্ষা থেকে সাধারণ ছেলে মেয়েদের বঞ্চিত করবার তারা এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী, সেই সাথে শিক্ষামন্ত্রীও, ওনার হাতে দপ্তর থাকা সত্ত্বে আমরা দেখছি প্রতিনিয়তভাবে আমলাতান্ত্রিক একটা পরিস্থিতি কায়েম হয়েছে। স্কুলে শিক্ষক নেই। যদি আপনারা গৌরব বলছিল যে অন্যান্য স্টেটের সাথে তুলনা করছে, যখন বাড়াচ্ছে ওনারা কি কোনো স্টেক হোল্ডার যারা রয়েছে এই রাজ্যের মধ্যে, স্টুডেন্টস হতে পারে, আর মূলত ফিসটা তো স্টুডেন্টসরা দেয় না, তাদের পরে গার্জেনরা দিয়ে থাকে, তো তাদের সাথে কি কোনো ধরনের কনসালটেশন হয়েছে? ধনঞ্জয় বাবু, যিনি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, উনি বারংবার বলছেন যে আমরা দিল্লিতে গেছিলাম, ওনার যে সেক্রেটারি মহোদয় দুলাল বাবু, উনি নাকি দিল্লিতে গেছিলেন, সেখানেও এটা নিয়ে কথা হয়েছে যে কি করে ফিসটা বাড়ানো যায়। মূলত তাদের যে এজেন্ডাটা আমার মনে হয় যে প্রাইভেটাইজ দ্য প্রফিট অ্যান্ড সোশ্যালাইজ দ্য কস্ট। তো তারা কস্টটাকে সোশ্যালাইজ করবার দিকেই যাচ্ছেন, ছাত্রছাত্রীদের থেকে বেশি করে ফিস আদায় করে তাদের মূলত এই যে পরীক্ষার যে পরিসরটা সেটার থেকে বাতিল করবার একটা ঘৃণ্য ষড়যন্ত্রে তারা সবাই লিপ্ত হয়েছেন। তার জন্য আমরা এর বিরোধিতা করছি। আমরা চাইছি যে আগের যে ফিস ছিল সেই ফিস যেন পুনরায় বহাল হয়, সবার সাথে একটা কনসালটেটিভ প্রসিজিয়ার যেন ভালো করে চালানো হয়। তারপর যদি মনে হয় যে তা সত্ত্বে মধ্যশিক্ষা পর্ষদ চালাতে কিছু সমস্যা রয়েছে, ফান্ড নিয়ে হতে পারে, তাহলে সেই বিষয়ে রাজ্যের সরকারের কাছে, দেখুন দীপেন্দা, একটা কথা তো বর্তমান সরকারের মন্ত্রীরা সবসময় বলে থাকেন যে আগে নাকি টাকা কম আসতো, এখন নাকি অনেকটা বেশি বেশি পরিমাণ টাকা আসছে। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এটা কি ডাইভার্ট হয়ে যাচ্ছে? এটা কি সোর্স মানি, কাট মানির দিকে চলে যাচ্ছে? স্কুল ইনফ্রাস্ট্রাকচার একদিকে ভেঙে পড়ছে, একদিকে স্টুডেন্টস টিচার রেশিও যেটা 1:25 থাকবার কথা, সেখানে টিচার রিক্রুটমেন্ট নেই। রাজ্যের মধ্যে 40-45টা ছাত্র পিছু একটা শিক্ষক নেই। আমি সেই বিষয়টাতে সৌরভ আসবো, আমরা ফিস বৃদ্ধিটা একটু আলোচনা করে নিই। আপনারা বললেন যে কেন আপনারা বিরোধ করছেন, আপনারা সেটা বললেন। এখন এই সমস্যাটার সমাধানে আপনারা কি চান বা কি প্রস্তাব করেছেন বা কি দাবি করেছেন? দেখুন, আমাদের একটাই সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যে এই ফিস বৃদ্ধি যেটা হয়েছে সেটাকে এক্ষুনি ইমিডিয়েটলি রিপিল করতে হবে। রিপিল করে যদি কোনো কনসালটেটিভ প্রসিজিয়ার চালানোর দরকার মনে হয়, তাহলে ছাত্রদের সাথে তাদের অভিভাবকরা যারা এই কস্টটা বেয়ার করছেন তাদের নিয়ে বসে তাদের সাথে কথা বলে একটা ডিউ কনসালটেটিভ প্রসিজিয়ার মেনে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। ফিস কোনোভাবেই বাড়িয়ে ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া যাবে না, এবং যদি চাপানোর চেষ্টা হয় তাহলে ভারতের ছাত্র ফেডারেশন প্রতিটি মুহূর্তে এই ফিস বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করবে, এই কথা আমার রইল। ওকে, একই প্রশ্ন আপনার কাছেও আসবো। আমি গৌরব, আমি আবার আসছি আপনার কাছে। এই সমস্যার সমাধানে আপনি বলছিলেন যে
আপনারা ফিস বৃদ্ধি আপনারা চান, আপনারা মূল কি চান? মানে কোনোভাবেই ফিস বৃদ্ধি হবে না, নাকি এটার মধ্যে আপনারা কোনো ধরনের আবার একটা নতুন করে পুনরায় কিছুটা কমিয়ে যদি বাড়ানো যায় এরকম কিছু চাইছেন আপনারা, বা নাকি একদমই চাইছেন না ফিস বৃদ্ধি হোক? না, অবশ্যই দাদা, দেখুন আমরা এটা আগেও বলেছি যে ফিস বৃদ্ধি যদি দরকার পড়ে, অবভিয়াসলি একটা ডিপার্টমেন্ট রান করতে টাকার গ্র্যান্টের দরকার পড়ে, তো আমরাও সেটাই দাবি যে যদি এরকম দরকার পড়ে সেটা আমরা প্রথমে কেন চাইবো যে ছাত্রছাত্রীদের থেকে না হোক। অবভিয়াসলি যেখানে আমরা বাজেট দিন দিন ইনক্রিজ হচ্ছে, তো আমরাও সরকার থেকে এটি অপেক্ষা করি যে ওরা সেই বাজেট বৃদ্ধি করার মাধ্যমে ছাত্রদের সমস্যার সমাধান করুক, নাকি সমস্যার সমাধান বৃদ্ধি বাড়ুক। তো অবভিয়াসলি আমরা এটি দাবি করেছিলেন ওরা যদি যাই নিড আছে, যাই এক্সপেন্ডিচার আছে সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসি বোর্ডে, সেটা যাতে গ্র্যান্ট ইনক্রিজ করার মাধ্যমে সমাধান করা হয়, নাকি ছাত্রদের থেকে যে ফিস আছে সেটা বাড়িয়ে এটা সমস্যার সমাধান মোটেই হবে না। তো এটাই আমাদের দাবি ছিল। আমরাও দেখছি, আমরা আশা রাখছি যে মধ্যশিক্ষা পরিষদ কোন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনাদের? দেখুন, আপাতত সভাপতি মহোদয় আমাদের আশ্বাসন দিয়েছেন এই বিষয়টা নিয়ে উপর মহলে কথা বলবেন, কিন্তু আমরাও ব্যক্তিগতভাবে সংগঠনের পক্ষ থেকে আমরাও কথা বলছি, কিন্তু আমরা জাস্ট এটাই দাবি করছি যে গ্র্যান্টটা যাতে ইনক্রিজ করা হোক, আর যদি এটা আগামী দিনে না হয় অবভিয়াসলি আমরা এর তীব্র প্রতিবাদ করব। ওকে, আমি এখানে একটু ইন্টারভিউ করতে চাইছি। গৌরববাবু যে কথাটা বললেন সেটা হয়তো শ্রুতমধুর, কিন্তু তাদের একদিন আমি দেখলাম ওনারা গেলেন মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি, ওনার কাছে গেলেন, কথা বললেন, কথা বলে সুন্দর সুন্দর ঝা চকচকে ছবি তুললেন, ছবি তুলে চলে এসছেন। কিন্তু তার 1-2 দিন পরে, খুব সম্ভবত অক্টোবরের 12 তারিখ, গৌরববাবুর স্টেটমেন্ট এসছে যে আমরা চাইছি যে প্রত্যেক বছর যেন ফিসটা বৃদ্ধি হয়। যদি প্রমাণ চান আমার কাছে ভিডিও আছে, আমি দেখিয়ে দিতে পারি। গৌরববাবু তাহলে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। উত্তরটা নিয়ে নি আমরা। আমার সংগঠনের বা আমার ব্যক্তিগত স্ট্যান্ড এটা নিট এন্ড ক্লিয়ার। আমি সেখানে যে বিষয়টা নিয়ে আমি দেখেছি ওরা বিভিন্ন রকম সেই 2 সেকেন্ডের ক্লিপটা নিয়ে কথা বলছিল। দেখুন, আমি এখানে আবার বলেছি যে যদি ফিস বৃদ্ধি করা হয় তো এটা যাতে বোর্ড দেখে বা এটা ফান্ড ইনক্রিজ করার মাধ্যমে সমস্যার সমাধান হয়। আমি সেখানে একটা কথা বলেছিলাম, যেখানে এটি আমার মূল লক্ষ্য ছিল। দেখুন, 12 বছর পরে এটা বৃদ্ধি হয়েছিল, 12 বছর আগে সেম ফি স্ট্রাকচার ছিল, যেরকম মাধ্যমিকের ছিল প্রায় 300 টাকা আর উচ্চ মাধ্যমিকের ছিল 600 টাকা। তো সেটা 12 বছর পরে অবশ্যই ছিল। তো বোর্ড এখন বলছে অবভিয়াসলি ওরা ফান্ডের দরকার আছে, তো আমাদের এটাই দাবি ছিল যে একটা যাতে প্রসেস থাকে, একটা সিস্টেম থাকে, যদি ফান্ড রেজ করার ব্যাপার থাকে, হ্যাঁ, যেরকম দাদা বললো যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলে একটা সিস্টেমেটিক ওয়েতে বাড়ানো দরকার। এই এক ধাপে এত শতাংশ বাড়াটা আমরা তখনও প্রতিবাদ করেছিলাম। সেই ভিডিওটার লাস্ট মুহূর্তটা আপনারা দেখুন, সেখানেও আমরা সেই কথাটাই বলেছিলাম যাতে এক ধাপে এত না বাড়ায়, যাতে মানে ছাত্রছাত্রীদের একটা বিভ্রান্ত একটা নেগেটিভ, খারাপ নেগেটিভ সরকারের জন্য স্থাপিত না। এখন যদি সেটা রিভাইজ করে গৌরব, আমি আসছি, এখন যদি রিভাইজ করে সেটাকে আরো কমিয়ে দেওয়া হয়, ধরুন যেটা অনেক শতাংশে ডাবলের থেকেও বেশি হয়ে গেছে, এখন যদি সেখানে অল্প টাকা করে বাড়িয়ে প্রত্যেক বছর বাড়ানো হয়, তাতে কি আপনারা রাজি থাকবেন? দেখুন, প্রত্যেক বছর বাড়ানোটা হয়তো ঠিক না, সেখানে 5 বছর বা 10 বছর পরে আমরা একটা রাখতে পারি। এটাও বোর্ডের উপর ডিপেন্ড করে ওরা কত বাড়াবে, এটা আমরা প্রপারলি মনিটর করব। গৌরব, উনি বলতে চাইছেন যে বাড়ানোর যে যুক্তিটা, বলছেন যে উপর মহলের সাথে নাকি মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি উনি কথা বলবেন। কথাটা কার সাথে বলবেন? এই যে উনাদের গভর্নিং বডির মধ্যে বর্তমান সরকারের একজন মন্ত্রী সহ আরো 2 জন এমএলএ সেই গভর্নিং বডিতে বসে সিদ্ধান্ত শোনাচ্ছে, তাহলে তারা কার সাথে কথা বলবেন? এটা তো ডাইরেক্ট আন্ডার দ্য জুরিসডিকশন, দিস বোর্ড ইজ আন্ডার দ্য ডাইরেক্ট জুরিসডিকশন অফ দ্য চিফ মিনিস্টার, হু ইজ হিমসেলফ দ্য এডুকেশন মিনিস্টার এজ ওয়েল। উনার হায়ার এডুকেশন মিনিস্টার সেই গভর্নিং বডির মেম্বার, তাহলে কার থেকে আমরা আশা করব যে তারা কথা শুনবে? গৌরব, যে কোনো ডিসিশন রিভোক হতে পারে, রিভাইজড হতে পারে, অনেক রকম সুযোগ সুবিধা থাকে, অনেক রকম সুযোগ থাকে, সেটা হতে পারে। এখন ওনারা কথা বলেছেন, ওনারা চেষ্টা করেছেন ওনাদের মতো করে। আপনাদের দাবি কি? আমরা চাইছি শুধু জনগণ না, যারা নীতি নির্ধারক তাদের কাছেও এই টক শো পৌঁছে যাবে, তারাও শুনবে আপনাদের কথা। আপনি বলছেন, যেটা বললেন যে গৌরববাবু এটা বলেছেন, এখন ধরে নিলাম, একই প্রশ্ন আপনার কাছে করলাম, যে একবারে যেটা বাড়ানো হয়েছিল সেটাকে কমিয়ে দেওয়া হলো, রিভাইজ করে এখন ধাপে ধাপে অল্প অল্প করে বাড়ানো হলো, তাহলে কি আপনাদের প্রতিবাদ একই জায়গায় থাকবে? ফিস বাড়ানো মূলত শিক্ষা থেকে ছেলে মেয়েদের দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত। আমরা প্রথম থেকে বলছিলাম যে আমরা বেসরকারিকরণের বিরুদ্ধে। সেই জায়গায় ফিস বাড়ালে, বর্তমানে আমি আপনাকে শুধুমাত্র একটা সাধারণ একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে এটা
যুক্তিটা বোঝাতে চাইছি। গত 3 বছরের মধ্যে আপনারা যদি দেখে থাকেন তাহলে যে নাম্বার অফ স্টুডেন্টস যারা অ্যাপিয়ার হয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, সেই সংখ্যাটা প্রতিনিয়ত কমছে। রাজ্যের মধ্যে অর্থনৈতিক দুরবস্থা যত বাড়ছে তত ছাত্রছাত্রীরা পরীক্ষার থেকে, স্কুল থেকে ড্রপ আউট হচ্ছেন। তো এই একটা ট্রেন্ড যেহেতু চলছে, এখানে দাদা একটা জিনিস উল্লেখ করতে চাইবো, গত বছর তার আগের বছর থেকে 4000-এর বেশি ছাত্র সংখ্যা কমেছে যারা পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল। তো এই জায়গায় যদি আমরা তাদের কাছে ইনসেন্টিভাইজ না করে, এটাকে মানে পরীক্ষায় বসার জন্য তাদেরকে উৎসাহিত না করে যদি আমরা ফিসের একটা বোঝা তাদের উপর চাপিয়ে দিই, তাহলে ছাত্রছাত্রীরা কোথায় যাবে? তাদের কাছে আরো কমে যাবে। তাহলে আপনি বলছেন আরো কমে যাওয়ার চান্স থাকবে। তাহলে আমরা বলছি যে প্রয়োজনে যা ফিস ছিল আগে সেই ফিসেই রাখুন। না, ড্রপ আউট বেড়ে যাবে আপনি বলছেন, 4000 আরো বেড়ে যাবে। ওকে, এই প্রশ্নটাতে গৌরব আপনি কি মনে করেন এই জায়গাটাতে? বলতে 4000 পরীক্ষার্থী কম হয়েছে, বিভিন্নভাবে আস্তে আস্তে বছর বছর আমরা দেখছি পরীক্ষার্থী কমছে। এর জন্য এই যে টাকা খরচ হচ্ছে, বিশেষ করে এই যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে একটা বিশাল সংখ্যক ফিজের প্রয়োজন হচ্ছে, পাশাপাশি এখন এবার পরীক্ষার ফিজ বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, এমনকি এসএফআই নেতৃত্ব এক্ষুনি বললেন যে তার জন্য ড্রপ আউটের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। আপনি কি মনে করেন? দেখুন, আমরা মনে করি অবশ্যই যেখানে টাকার বিষয় আছে সেখানে ড্রপ আউট বা যারা মানে অ্যাক্সেস করতে পারে না অবশ্যই সংখ্যাটা বাড়ে। কিন্তু তার পাশাপাশি এখানে বর্তমানে যদি আমরা, যেমন কিছু আগে দাদা বলছিল, বর্তমানে যদি আমরা দেখতে পারি যে অবশ্যই স্কুলগুলির মধ্যে ছাত্ররা যাচ্ছে না, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে ওদের কনভিন্স করার চেষ্টা করছেন তোমরা স্কুলে আসো। তো সেখানে কিন্তু এখানে গার্জিয়ানের ভূমিকাও আছে। সেখানে অবভিয়াসলি সেখানে যারা সমাজের জনপ্রতিনিধিরা আছে, বিভিন্ন রকম সামাজিক বা সকল ছাত্র সংগঠন, সবার এখানে ভূমিকা আছে। এটা কিন্তু শুধুমাত্র টাকার জন্য না, এটা অনেক কিছু আছে, এটা অনেকগুলো ফ্যাক্টর আছে। ওকে, অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করছে। ওকে, এখানে আমি একটু সামান্য অ্যাড করতে চেয়েছিলাম। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মহোদয় প্রেস কনফারেন্সের মধ্যে 9 তারিখ বলেছিলেন, উনি বারংবার রেফারেন্স টানবার চেষ্টা করছিলেন অন্যান্য বোর্ডের সাথে, সিবিএসই বোর্ডের সাথে টেনেছেন, আশপাশের স্টেটগুলো, নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে সেগুলোর সাথে টেনেছেন। এখানে একটা জিনিস অবশ্যই বলতে চাইবো, শিক্ষার মানটা যদি সমান না হয়, সিবিএসই বোর্ডে যখন প্রথম এই বনেদি স্কুলগুলোকে ট্রান্সফার করা হয়েছিল টিবিএসই বোর্ডের থেকে, তখন পরীক্ষার রেজাল্ট আমরা দেখেছি। সেটা দিয়ে একটা তুলনা টানা যায় যে পড়াশোনার মান, যেহেতু শিক্ষকের অভাব আজকের দিনে, শিক্ষকরা তাদের মতো করে, গৌরবদা বলার চেষ্টা করেছেন, আমি সেটার সাথে সহমত, শিক্ষকরা নিজের মতো করে চেষ্টা করছেন, কিন্তু তারাও কতটা করবেন? আজকের দিনে যে পরিমাণ শিক্ষক স্বল্পতা রয়েছে, এমন 3 থেকে 400 স্কুল রয়েছে যেখানে আমরা দেখছি একজন শিক্ষক দিয়ে ক্লাস হচ্ছে, 5টা করে ক্লাস, 4 ক্লাসের 5 ক্লাসের ছেলে মেয়েরা গিয়ে 1 ক্লাসের ছেলে মেয়েদের ক্লাস করাচ্ছে। এই রকম অবস্থায় দাঁড়িয়ে, যেখানে আপনার এই যে 6 থেকে 10 এর স্কুলগুলো যেগুলো আছে, তার মধ্যেও ব্যাপক স্তরে শিক্ষক স্বল্পতা রয়েছে। যখন আপনারা সমান ক্রাইটেরিয়া বানাতে পারছেন না, স্কুল ইনফ্রাস্ট্রাকচার হোক, শিক্ষকদের ক্ষেত্রে হোক, স্টুডেন্ট টিচার রেশিওর ক্ষেত্রে হোক, সেখানে আপনি অন্য জায়গার সাথে তুলনা টানলে তো হবে না। আপনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটার কথাই চিন্তা করুন, ত্রিপুরা র্যাঙ্কস 30th amongst the states and the union territories in terms of human development index। এই জায়গার মধ্যে পার ক্যাপিটা ইনকাম, যেখানে একটা মানুষের পার ক্যাপিটা ইনকাম বছরে লাখখানেক টাকা, মাসে সেটা 10,000 টাকাও হবে না। তো সেই জায়গায় গিয়ে আপনি যদি হঠাৎ করে বলেন যে আমরা ফিসটা সিবিএসইর মতো 1500 টাকা, মাধ্যমিকে 2100 টাকা, 12-এ করব, প্র্যাকটিক্যালের ফিস আলাদা, রেজিস্ট্রেশনের ফিস আলাদা, তাহলে কতটা ছেলে মেয়ে এখানে অ্যাফোর্ড করতে পারবে? আগরতলায় বসে এটা কথা বলাটা যথেষ্ট সহজ, কিন্তু গ্রামাঞ্চলে যেখানে আজকের দিনে অনাহার অর্ধাহারের মতো ঘটনা ঘটছে, সন্তান বিক্রির মতো ঘটনা আমরা দেখছি, সেখানে ছেলে মেয়েদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে তাদেরকে কাজের দিকে ঠেলে দেওয়ার, তাদেরকে শিক্ষা থেকে বিমুখ করবার যে ষড়যন্ত্রে এই সবগুলো সংস্থা লিপ্ত হয়েছে, তার আমরা ঘোর নিন্দা জানাচ্ছি। এই ফিস অতি সত্বর রিপিল হোক, এটাই আমাদের দাবি থাকবে। ওকে, আপনারা শুনলেন দুজন ছাত্র নেতৃত্ব তাদের বক্তব্য, এবিভিপি নেতৃত্ব কি বলছেন এবং এসএফআই নেতৃত্ব কি বলছেন। আসলে এই ফি বৃদ্ধি নিয়ে কিন্তু দুজনে প্রায় একমত, কোনো একটা জায়গায় সহমত পোষণ করছেন, এই ফি বৃদ্ধি করা এই মুহূর্তে সমীচীন হবে না বলছেন দুজনই। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের এই ফি বৃদ্ধি হলে রাজ্যের প্রত্যেকটা ছাত্রের জন্য যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সমানভাবে এই ফি দিতে হবে, কিন্তু শহরে বসে, রাজধানী বা জেলা সদরগুলোতে যেসব স্কুল রয়েছে
সেসব স্কুল যে পরিষেবা বা পরিকাঠামো পাচ্ছে ছাত্রছাত্রীরা, একই পরিকাঠামো কিন্তু প্রত্যন্ত এলাকায় এখনো সম্ভব হচ্ছে না বিভিন্ন স্কুলে, তাই বলে অভিযোগ রয়েছে। তার জন্য এই ফিস সমানভাবে নেওয়াটা আর এই মুহূর্তে এত হারে বৃদ্ধি করাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে তা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা বারবার শিক্ষকের যেটা গৌরব আপনি বলছেন, সৌরভ বলছিলেন যে শিক্ষকের স্বল্পতা, আপনাদের কি মনে হয় যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে আপনারা কিভাবে দেখছেন? ছাত্রছাত্রীদের কি কোনো ধরনের সমস্যা হচ্ছে? শিক্ষক স্বল্পতা তো অবশ্যই আপনারা বলছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি সত্যি শিক্ষার মানোন্নয়নে কাজ করছে বলে মনে করেন? গৌরব, আপনার কাছে প্রথমে এই প্রশ্নটাতে আমি আসবো যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে বর্তমানে, তাতে কি মনে হয় যে শিক্ষার মানোন্নয়ন কাজ করছে, নাকি কেবল পরিসংখ্যানই বাড়ছে, ছাত্রছাত্রীরা পাশ করে বেরোচ্ছে, এটাই হচ্ছে? না দেখুন, অবশ্যই এখানে অনেকগুলি বিষয় আছে যেটা নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চর্চা করে। আমাদের যেরকম গত 11 এবং 12 অক্টোবর কুমারঘাটে আমাদের স্টেটের কার্য সমিতি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আমরা মূলত ত্রিপুরার বর্তমান শিক্ষার স্থিতি নিয়ে আমরা আলোচনা করি। তো সেখানে অবভিয়াসলি বর্তমানে যে স্টুডেন্ট এবং টিচার্স রেশিওটা, এটা আমরা মনে করি, যখন যদি আমরা ডাটার দিকে একটু লক্ষ্য করি, 2017 থেকে 2018 পর্যন্ত প্রায় যে আমাদের ইকোনমিক রিভিউর যে ডাটা আছে, সেখানে ত্রিপুরা রাজ্যে প্রায় 48,000-এর মতন শিক্ষক ছিল। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, মানে গত 5 বছরে 2018 থেকে 2023 পর্যন্ত প্রায় 10,000 শিক্ষকরা ওরা রিটায়ারমেন্টে গেছে। কিন্তু আমরা যদি সেই তুলনায় আমরা দেখি যে রিক্রুটমেন্ট কত হয়েছে, তো সেখানে আমরা জানতে পাই যে 4,500-এর মতন রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু 5,500-এর মতন শিক্ষক নিয়োগ এখনো দরকার বর্তমানে। তো অবশ্যই শিক্ষক নিয়োগটা অত্যন্ত জরুরি একটা বিষয় এবং অতি সত্বর এটা করা দরকার। কারণ এখন মেইন যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলগুলিতে, বিশেষ করে বিদ্যাজ্যোতি স্কুলগুলি যেটি আছে, সেখানে ক্লাসরুমের মধ্যে যারা টিচার্সরা আছে, অবভিয়াসলি টিচার রেশিও অনেক কম। তো এটা সব স্কুলেরই ব্যাপার, একটা বিষয়। তো সেখানে আমরা আরেকবার কি দেখতে পাচ্ছি যে বোর্ডের থেকে বিভিন্ন রকম ফরম্যাট দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ডাটা কালেকশন প্রতিনিয়ত করা হচ্ছে, আগেও হতো, এখন বেশি। তো দেখতে পাচ্ছি যারা সাবজেক্ট টিচার আছে, তারা স্পেসিফিকলি যারা ক্লাস করায়, দিনে 3টা বা 4টা ক্লাস প্রতিনিয়ত করাতে হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা একটা ক্লাস করে ওই দপ্তরের বিষয় নিয়ে ওরা এনগেজ থাকছে। ওরা মাল্টিটাস্কিং কাজ করছে, যে সাবজেক্ট টিচার আছে। তো সেখানে দেখতে পাচ্ছি কিছু ক্লাসেস অবভিয়াসলি 100% কিছু আপনার কম হচ্ছে ক্লাসেস। তো সেখানে আমার মনে হয় রিক্রুটমেন্টই বাড়ানোর মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। তার পাশাপাশি বেশিরভাগ স্কুলে বর্তমানে এইচএম বা প্রিন্সিপাল আমরা বলতে পারি যে নেই। তো আমার আর সংগঠনের আমরা সেখানে আমাদের কুমারঘাটে স্টেট এক্সিকিউটিভ মিটিং এটি আমরা চর্চা করেছি, বর্তমানে যদি আমরা এই মানে বিদ্যালয়ের মান বাড়াতে চাই, তো আমার মনে হয় যে এইচএম আছে, এটা টিপিএস এর মাধ্যমে ডাইরেক্ট রিক্রুট করা, এক্সামের মাধ্যমে রিক্রুট করা দরকার। সেখানে যখন একজন কোয়ালিফাইড টিচার আসবে, তো আমার মনে হয় এই প্রমোশনাল যে আমরা দেখতে পাচ্ছি প্রমোশনাল প্রিন্সিপাল ইনচার্জ ওরা বানিয়ে দেওয়া হচ্ছে, সেটা না করে যাতে ডাইরেক্ট রিক্রুট করে আপনার এই সমস্যার সমাধান করে। ওকে, তাহলে আপনারা চাইছেন, আপনাদের সেই আপনি বললেন যে আপনাদের যে মিটিং হয়েছে বা সেখানে আপনার সেমিনার হয়েছে, সেখানে আপনারা আলোচনা করেছেন যে শিক্ষক নিয়োগ এই মুহূর্তে একটা প্রাধান্য পাওয়া উচিত। ওকে, আপনারা দেখছেন যে তাহলে আপনার কথা থেকে এতটুকু তো বোঝা যাচ্ছে যে শিক্ষার মান নিয়ে আপনারাও কিন্তু যথেষ্টভাবে সন্তুষ্ট নন। ওকে, সৌরভ, আপনার কি মনে হয় এই মুহূর্তে? দেখুন দীপেন্দা, একটা জিনিস বলতে চাইবো, ভালো হয়েছে গৌরব এটাকে হাইলাইট করেছে, কিন্তু এখানে একটা বিষয় নিয়ে উল্লেখ করতে চাইবো, অশিক্ষক পদে রিক্রুটমেন্টের কথা। বিগত সরকার থাকার সময় একদম শেষের দিকে 13,000 অশিক্ষক পদ তৈরি করবার একটা কথা হয়েছিল। সেই কথা কেন রাখা যায়নি সেটা এই রাজ্যের মানুষ, আপনাদের দর্শকরা ভালোই জানেন, যে কোর্টের লিটিগেশনে সেই ব্যাপারটাকে চক্রান্ত করে আটকে দেওয়া হয়েছিল। সেটার ক্লিয়ারিফিকেশন, সেটা ক্লিয়ারেন্স এসছে। অশিক্ষক পদে এক্ষুনি রিক্রুটমেন্ট দরকার। 13,000 পোস্ট ভেকেন্ট খালি পড়ে থাকার সত্ত্বে এই সরকারের রিক্রুটমেন্টের দিকে কোনো হেলদোল নেই। সরকার শুধুমাত্র একটা ফ্লেক্স সর্বস্ব সরকারে পরিণত হয়েছে। এই গত 1-2 দিন আগের এই একটা ঘটনা আমি হাইলাইট করিয়ে দিতে চাইছি এখানে। জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত রামরাইবাড়ি স্কুল, যেহেতু এটা এর মধ্যেই ঘটনাটা ঘটেছে, তার জন্য মানুষের মনে থাকবে এটা। রামরাইবাড়ি স্কুলে ছেলে মেয়েদের ডিমান্ড কি ছিল, যে আমাদের স্কুলে যে পরিমাণ শিক্ষকের দরকার সেই পরিমাণ শিক্ষক নেই। সেই জায়গায় আপনারা যদি 2জন বিজ্ঞান বিভাগের শিক্ষককে
স্থানান্তরিত করে দেন, যদি ওনাদের ট্রান্সফার হয়ে যায়, তাহলে এই স্কুলে পঠন পাঠনের কাজ বিঘ্ন ঘটবে। সেটাকে আটকাতে হলে তাদের যে ট্রান্সফার অর্ডার এসছে সেটাকে আটকাতে হবে, কিংবা অন্য টিচারদের দিয়ে অন্যখান থেকে টিচার এনে সেই স্পেসটা ফিল করতে হবে। তাদের ডিমান্ডটা শুধু এতটুকু। আমি এখানে একটা কথা বলতে চাই, না ডিমান্ডটাকে আমি আপনার ডিমান্ডটাকে স্টপ করছি। সরকার এবং সরকারের মন্ত্রী যিনি জুলাইবাড়ি বিধানসভার এমএলএ, ওনার দিশা নির্দেশে গিয়ে পুলিশ এবং পুলিশের যিনি আধিকারিক ছিলেন, ওনার নাম খুব সম্ভবত মরণ বৌদ্ধ ছিল, উনি যে ধরনের অত্যাচার করেছেন, 15, 16, 17টা ছেলে মেয়ে সেখানে হাসপাতালে ভর্তি হয়েছে পুলিশের মার খেয়ে, আর নেশা কারবারিরা এই রাজ্যে ছুট পেয়ে যাচ্ছে। এটা কি রাজ্যে আমরা বসবাস করছি? এটার অবশ্যই জবাব চাই বই সরকার থেকে। সৌরভ, আমরা এই ঘটনাটা, এটা যেটা আপনি জুলাইবাড়ির কথা বললেন, এটা রাজ্যবাসী জানে, নিউজ ভ্যানগার্ডও এটা সম্প্রচার হয়েছে সেই নিউজ। এখন সৌরভ, আপনি কি বলছিলেন? দাদা দেখুন, কি হয়, ছাত্ররা যখন আন্দোলন করে কোন রকম ছাত্র সংগঠনের সাথ না নিয়ে, তো সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন যাদের মনে হয় ওরা এটা নিউজ দেখানোর মাধ্যমে ওরা কিছু প্রফিট হবে, ওরা কিছু বিভ্রান্ত সৃষ্টি করে। যেমন দাদা বলল, অবশ্যই শিক্ষক সংকট সবখানে। এই মুহূর্তে দুজন সায়েন্স টিচার ট্রান্সফার করাটা ঠিক না, এটাও আমরা মানি, কিন্তু এটাও যেরকম দাদা বললেন, এটা সমস্যার সমাধান এটাও হতে পারত, দুজনকে মানে আবারও সেই স্কুলে ট্রান্সফার করে রিক্রুট করা হতো। আমি জানি না ওরা ডাটা কোনখান থেকে আসে, আমি বলবো দুজন টিচার ট্রান্সফার করে, দুজন টিচার ওইখানে দেওয়া হয়েছিল। আপনি একটু খবর নিন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে খবর নিন, নেওয়া হলে আমি বের হয়ে দিয়ে দেবো আপনাকে নোটিফিকেশন। দুজন দেওয়া হয়েছিল। ওরার স্পেসিফিক দাবি এটি ছিল, বর্তমানে যারা পড়াচ্ছে ওদেরকে যেন ট্রান্সফার না করা হয়। আর এটাও আমি বলি, যেদিন তার জন্য পুলিশ লেলিয়ে আপনারা ছাত্রদের পেটাবেন, না, এটা তো আপনি মিনিং টেস্ট কথা বলছেন, এটা তো বললাম তো যুক্তি সাজাতে চাইছেন, কথার মিনিং নেই। সৌরভ, আমি এটাই বলছি, ব্যাপারটা নয়, এটা বিরোধিতা ওনারাও করছেন। এখন আমরা আপনার বিষয়টা ক্লিয়ার করুন, আপনারা নিজ স্বার্থের জন্য ছাত্রদের ডিমান্ডটাকে কালিমালিপ্ত করবেন না। এক সেকেন্ড গৌরব, এক সেকেন্ড, আমরা ব্যাপারটা অন্য জায়গায় চলে যাই, আমরা রাজনীতিকে আনছি না এখানে। আমরা যেটা হচ্ছে যে জুলাইবাড়িতে যে দুজন শিক্ষককে রাখতে চেয়েছিল ছাত্রছাত্রীরা, সেটা স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক থাকে, শিক্ষক শিক্ষিকারা থাকেন, বা তাদের অনেকদিন ধরে অভ্যস্ত হয়ে যায় এই শিক্ষক শিক্ষিকা দিয়ে, সেসব শিক্ষকদের রাখতে চেয়েছিলেন। তারপর তার ঘটনার পরে যে পুলিশ যে ঘটনাটা করেছে সেটা নিন্দনীয়, সেটা গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষক মহল, ছাত্র মহল সবাই নিন্দা জানিয়েছে, এবং সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেই বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না সেখানে কি হয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সৌরভ, দীর্ঘদিন ধরে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিগত সরকারের আমল, এখন বাম ছাত্র সংগঠন রাজ্যের শিক্ষাক্ষেত্রে সক্রিয় থেকেছে বহু বছর, তবুও শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে অবকাঠামোর ঘাটতি বা এদের ভর্তি জটিলতা, এইসব ধরনের সমস্যাগুলো এখন আমাদের রাজ্যে রয়ে গেল কেন? মানে কোন জায়গায় ঘাটতিটা হয় বেসিক্যালি? দেখুন দীপেন্দর, এই রাজ্য যখন মানে প্রথম রাজ্য মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যখন কথা বলতে স্টার্ট করেছি, কিংবা আমরা যাই পুরানো দিনের ইতিহাস যাই পড়ে থাকি, যখন কংগ্রেস আমল ছিল তখন এই রাজ্যের মধ্যে স্কুল কয়টা ছিল, বাম আমলে কয়টা স্কুল নতুন করে স্থাপনা হয়েছে, প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্কুল নিয়ে যাওয়ার কাজ বামফ্রন্ট সরকার করেছিল বিগত দিনে। সেগুলো মেনটেনেন্স করবার কাজটা ছিল বর্তমান সরকারের। এখানে ক্রেডিট আর ডিসক্রেডিটের ব্যাপার না, ছেলে মেয়েদের সুবিধার্থে সেই কাজটা করবার কথা ছিল। কিন্তু আমরা বারংবার দেখছি যে এই বর্তমান প্রশাসন, এই বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আবার শিক্ষামন্ত্রী, উনার দপ্তর থেকে বারংবার স্কুল বন্ধ করবার নির্দেশ আসছে। কয়েকবার উনারা চেষ্টা করেছেন প্রায় 1000 খানেক স্কুল বন্ধ করে দেওয়ার জন্য। তো আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে এই সরকার শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিতে চাইছে। স্কুল বন্ধ করে যাদের সামর্থ্য আছে শুধু তারাই পড়বে, যার টাকা আছে, টাকার জোর আছে, শুধু তাদের ছেলেমেয়েরাই শুধু পড়াশোনা করবে, তারাই শিক্ষিত হবে, আর বাকি যারা কম্পারেটিভলি উইকার সেকশনস অফ দ্য সোসাইটি, সোশিও ইকোনমিক্যালি, সামাজিক আর্থিক দিক থেকে, তাদেরকে বঞ্চনার শিকার হতে হবে। এটাই এই সরকারের মূল লক্ষ্য। দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের রাজ্যে একটা হোল টাইম শিক্ষামন্ত্রী নেই। উচ্চশিক্ষামন্ত্রী বহু কষ্টে একজনকে বানানো হয়েছে, স্কুল শিক্ষা মন্ত্রী আলাদা করে নেই। একজনই মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যিনি 23-24টা দপ্তর সামলে রয়েছেন। উনি আমার শিক্ষক মশাই, বলতে খারাপ লাগে, প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে নিজের প্রত্যেকটা দপ্তরে সময় দিতে চান, তাহলেও হয়তো সেই সময়টা দিতে পারবেন না। মেনটেনেন্সের কাজটা করবার কথা ছিল, মেনটেনেন্সের কাজটা করতে পারেননি। 10,323 শিক্ষক
যখন তাদের চাকরি চলে গেছে। কেন গেছে? এটা নিয়ে কথা বলুন না আপনারা। না কেন গেছে আপনার মানিক খুব ভালো করে জানেন কেন গেছে। 10,323 নিয়ে আপনার কোনো অধিকার নেই কথা বলার। শুনুন, সেখানে তাদেরকে বারংবার প্রতিশ্রুতি দিয়েছিল এই বর্তমান সরকারের নেতারা যে 10,323 এর রিক্রুটমেন্ট নিয়ে কোনো আমরা ডাইভার্ট হচ্ছি। আমরা গৌরব সরব দুজন আমরা দুজন আমাদের শিক্ষক যখন যারা নীতি নির্ধারক যারা কথা ছিল তাদের জায়গায় নতুন করে শিক্ষক রিক্রুটমেন্টের কথা ছিল, অশিক্ষক পদে এই নিয়ে আলোচনা বহু হয়েছে। কিন্তু আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেখানে রাজ্যের ছাত্রছাত্রীরা এবং অবশ্যই নীতি নির্ধারকরা তাদের একটা দিশা দেখাতে আমরা আজ বসেছি। আপনাদের কাছ থেকে আমরা সেটাই আশা করি। একে অপরের কাদা ছোড়াছুড়ি বা যেসব বিষয় আগে আলোচনা হয়ে গেছে সেগুলো না করে আমরা কোন দিকে যেতে পারি আমরা একটু সেদিকে আলোচনা করব। গৌরব, এই যে কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতি NEP 2020 এনেছে, এখন ত্রিপুরা এর বাস্তবায়ন নিয়ে নানান বিতর্ক আছে। আপনি বা আপনার সংগঠন কি মনে করেন, এই নীতি কি শিক্ষার দিশা দেখাবে নাকি আরো সময় বা সংশোধনের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আর প্রযুক্তি নির্ভর শিক্ষা, এই যে ডিজিটাল শ্রেণীকক্ষ বা গ্রামীণ স্কুলে স্মার্ট লার্নিং এর কথা আমরা বলছি, এই সবের জন্য ত্রিপুরা কতটা প্রস্তুত? আপনারা কি দেখছেন? দীপেন্দা, বর্তমানে NEP 2020 এর যে নীতি এসেছে সেই নীতি আনার জন্য যখন কস্তুরী কমিটি গঠন হয়েছিল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একমাত্র দায়িত্ববান ছাত্র সংগঠন সেই কমিশনকে সবচেয়ে সর্ববৃহৎ যারা আমরা সাজেশন বা আমাদের নিজের মতামত দিয়েছিলাম কি চেঞ্জেস আসতে পারে। তো বর্তমানে আমরা অনেক ভাগ্যবান যে এই নীতি বর্তমান লাগু হয়েছে। আমি মনে করি, আমার সংগঠন মনে করে যে এই নীতি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে একটা উন্নত মানে নিয়ে যাবে এবং এই নীতি ছাত্রছাত্রীর সার্বিক বিকাশের জন্য, যেখানে আমরা দেখতে পাই একটা সময় বাচ্চারা, নীতির মধ্যে এটাও আছে যে বাচ্চারা তাদের নিজের পছন্দমতো সাবজেক্ট চুজ করতে পারবে, তারা মাদার টাঙ্গে যে বা আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। তার পাশাপাশি যে ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা দেখতে পেয়েছি আগে কি হতো, ইকুয়ালিটি থাকতো না, এখনো নেই। এখনো বিশেষ জায়গার মধ্যে যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলি আছে, সরকারি আপনার স্কুলগুলি আছে, প্রাইভেট স্কুলের একটার মধ্যে একটা ভীষণ একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। সেখানে যাদের টাকা আছে যারা CBSE বোর্ড বা ভালো একটা প্রাইভেট ইনস্টিটিউশনের কাছে যাচ্ছে এবং সে পরিপূর্ণ। তো সেখান থেকে সেই নীতি পারবে যে সরকারি প্রতিষ্ঠানগুলি আছে সেটিকে আরো আপগ্রেড করা। তো আমরা এটাই মনে করি প্রণয়নের জন্য, সেই বাস্তবায়নের জন্য আমাদের কাছে কি যথেষ্ট দেখুন, বাস্তবায়নের কথা বললে আমি মনে করি বর্তমানে রাজ্য সরকারের অন্তর্গত যে হায়ার এডুকেশন আছে কলেজগুলির মধ্যে একটা ধাপ ধাপ শুরু করেছে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত স্কুলগুলি আছে সেখানে এখনো সেরকম ভাবে এটার বাস্তবায়নের দিকে যাচ্ছে না দপ্তর। আমরাও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই নিয়ে চর্চা করছি বিভিন্ন মহলে এবং আমরাও দাবি রাখবো যেন সেকেন্ডারি এডুকেশন যেন আরো এই বাস্তবায়নের পথে যাতে আরো তাড়াতাড়ি অগ্রসর হয়। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনাদের কুমারঘাটে মিটিং হয়েছে বা সেমিনার হয়েছে, সেখানে কি আপনারা NEP 2020 নিয়ে কোনো আলোচনা করেছেন? NEP 2020 হায়ার সেকেন্ডারি এডুকেশনে বা কলেজ স্তরে সেটা চালু হয়েছে, তাতে এই মুহূর্তে কি রেজাল্ট বা কি প্রতিক্রিয়া, ছাত্রছাত্রীরা কি বলছে তা নিয়ে কি আপনারা আলোচনা করেছেন? দেখুন, আমি এটাই বলছি, বর্তমানে বিদ্যাজ্যোতি শুরু হওয়ার পরে এটি NEP 2020 ধাপ এখনো ঠিকভাবে শুরু করতে পারেনি সেকেন্ডারি এডুকেশন। কিছু জিনিস সেখানে বিদ্যাজ্যোতির মধ্যেও আছে। তো সমস্যা এটা হলো, দেখুন বিদ্যাজ্যোতির পুরা স্টেট ওয়াইজ 125টি স্কুল চুজ করেছে, যেটি মেইন স্কুল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। দেখুন, আমার মনে হতো বিদ্যাজ্যোতি স্কিমটা যদি একটা পাইলট মোডে রান করে বা প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে বেশি না 3, 4টা, 5টা স্কুল করে পুরা স্টেটের মধ্যে 20টা বা 30টা স্কুলকে একটা মডেল স্কুল বানিয়ে ধীরে ধীরে, দেখুন একটা সিস্টেম NEP বলুন বা বিদ্যাজ্যোতি বলুন, এটা একদিনে হয় না, সময় লাগে। হ্যাঁ, এটা অনেক সময় লাগে, একটা 10-15 বছর লেগে যায়। যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি সরকার এটা ভাবা উচিত। কিন্তু সেকেন্ডারি এডুকেশন এই নিয়ে কি ভাবছে এটা বর্তমানে আমার জানা নেই। ওকে, আমি আসবো আপনার কাছে আবার। সৌরভ, আপনার কি মনে হয় এই বিষয়টা? দেখুন, কস্তুরী রঙ্গন কমিটির কথা বলেছে। কস্তুরী রঙ্গন কমিটির যে রিপোর্টটা ছিল, তারপর যে NEP 2020 যে একটা ড্রাফট এসছে, ড্রাফটটা পড়ে একটা জিনিস তো আমার কাছে একদম স্পষ্ট ছিল যে এটা গোড়া থেকে বৈষম্যমূলক। ডিজিটালাইজেশনের কথা বললেন দীপেন্দা আপনি। ডিজিটালাইজেশনের যদি কথা বলি, যে এই জায়গার মধ্যে আমাদের রাজ্যে একজন শিক্ষক দিয়ে স্কুল চালনা হচ্ছে, আমি বারংবার একটা জায়গায় স্টিক করছি, যে জায়গার মধ্যে বাচ্চাদের বসবার জন্য বেঞ্চও নেই সবগুলো স্কুলের মধ্যে, সেখানে একটা NEP
এটা ইমপ্লিমেন্ট করতে যে ডিজিটাল ডিভাইড একটা আমরা সবসময় কথা বলে থাকি, যে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে, হ্যাভস এন্ড হ্যাভ নটস এর একটা আর দুটা আলাদা আলাদা ক্লাস তৈরি হচ্ছে। তো এই হ্যাভস এন্ড হ্যাভ নটস কে এটা তো প্রমোট করছে, যাদের কাছে আছে তারা পারবে, যাদের কাছে নেই তাদের কাছে সেই সুবিধা গ্রহণ করবার সুযোগ থাকবে না। এটার মধ্যে দেখুন, রিসার্চ নিয়ে আমরা অনেক সময় কথা বলি। রিসার্চ এখন যদি আপনার করাতে হয় তাহলে রিসার্চের জন্য আপনার যে গ্রান্ট লাগবে, গ্রান্ট ডাইরেক্ট ইউজিসি থেকে আসবে না, সেটার জন্য আপনার প্রধানমন্ত্রী দপ্তরের কাছে ইয়ে থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তো এগুলো তো হচ্ছে অযথা সেন্ট্রালাইজেশনের যে তাদের একটা পরিকল্পনা, যে তাদের ট্রিপল সি মডেল, যে আমি অনেক সময় বলে থাকি ট্রিপল সি মডেল, সেন্ট্রালাইজেশন, কমিউনালাইজেশন আর এই যে কর্পোরেটদের নিয়ে আসা কমার্শিয়ালাইজেশন। তো এইটারই একটা ধাপ। এলওসিএফ এর একটা নতুন একটা ডকুমেন্ট আসছে, বিকৃত ইতিহাস পড়ানোর তারা চেষ্টা করছে। সেখানে কেমিস্ট্রি বই শুরু হচ্ছে সরস্বতী বন্দনা দিয়ে। না, সরস্বতী বন্দনা করুন আপনারা, গিয়ে ইয়েতে পড়ুন, রিলিজিয়াস টেক্সট পড়ুন, ওয়েল এন্ড গুড, কিন্তু জোর করে বইয়ের মধ্যে সরস্বতী স্তুতি বন্দনা দিয়ে আপনারা যদি স্টার্ট করেন প্রাথমিক মানে কেমিস্ট্রির চর্চা, তাহলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমার সত্যি সেটা নিয়ে সন্দেহ আছে। ওকে, তাহলে আপনারা বরাবর এনইপি 2020 এসএফআই বিরোধিতা করছিলেন, আপনারা তার নীতি হিসেবে আমাদের বিরোধিতা। যদি ইমপ্লিমেন্টেশনের দিকটাও দেখি, গৌরব বলছিল এখানে সেকেন্ডারি এডুকেশনের কথা, কলেজের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশনের ইয়ে হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম করলেন রবীন্দ্র ভবনে, সবাইকে ডেকে, কিছু লোকজন ডেকেছিলেন, স্টুডেন্টদের ডেকে বাস ভর্তি করে জোরপূর্বক নিয়ে এসেছেন, এনে রবীন্দ্র ভবনে উনি প্রোগ্রাম করে গেছেন, ঘোষণা করেছেন আজকে থেকে এনইপি 2020 ইজ ইমপ্লিমেন্টেড, আজকে থেকে এটা লাগু হয়ে গেল। এটার জন্য যে প্রাথমিক যে ওয়ার্কগুলো, যে বেসিক ওয়ার্কগুলো যেটা মানে লাগবে এটাকে ইমপ্লিমেন্ট করতে, সেটা কি তারা করেছেন? টিচারদের কি তারা ট্রেন করেছেন? যে আমরা অবশ্যই এটাকে বিরোধিতা করছি, তা সত্ত্বে এটাকে যদি বেসিক্যালি আমি বিরোধিতাটা এখন সাইডে রাখলাম, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও কি তারা সেই কাজটা কি মানে করছেন কি? ওকে, সৌরভ, এখানে আমি একটা কথা বলবো আপনাকে। আপনি অবশ্যই বলছেন আমরা শিক্ষা নিয়ে কথা বলছি, শিক্ষা নিয়ে ছাত্র, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জোরপূর্বক বাস ভর্তি করে মানুষ নিয়ে এসছে, এটা কি সত্যি সম্ভব? মানে আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী উনি, আমি দলের ঊর্ধ্বে উঠে বললাম, উনি মুখ্যমন্ত্রী, ওনার কোনো সভাতে ছাত্রছাত্রী হোক বা সাধারণ নাগরিকদের যদি ডাকা হয়, তারা তো এমনিতে যাওয়া কথা। কয়েক মাস পরে বইমেলা আসছে, সেখানে জোরপূর্বক যেতে হবে, সেটা কি সত্যি সমর্থনযোগ্য? কয়েক মাস পরে বইমেলা আসছে, আপনি একবার কষ্ট করে বইমেলাতে মুখ্যমন্ত্রী সাহেব যাওয়ার আগে একটু যাবেন। ওকে, স্কুলের স্টুডেন্ট, এই রাজ্যের মুখ্যমন্ত্রীদের জনসভা শুধু জোরপূর্বক ভাবে ভর্তি করানো হয়, এটাই তো চলছে। ওকে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা অন্য একদিন অবশ্যই করব, কিন্তু আজ এটা সমর্থনযোগ্য নয় আপনার এই বক্তব্যটা। দাদা, এখানে আমি একটা বিষয় অ্যাড করতে চাই। দাদা বললো যে ডিজিটাল লার্নিং এর বিষয়টা, হ্যাঁ অবশ্যই কিছু জায়গার মধ্যে, কিছু ব্যাকওয়ার্ড এরিয়ার মধ্যে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার গুরুত্বপূর্ণ। তার জন্য আপনি কি ভাবছেন? আপনি কি আমি জানতে চাই সবাই কি ভাবছেন যে ডিজিটাল লার্নিংটা আপনি পুরোপুরি বিরোধ করছেন? ডিজিটাল লার্নিং, দেখুন, টেকনোলজির আমরা কোনোদিন বিরোধিতা করিনি, কিন্তু যখন এটাকে একটা চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার আসে, তখন বাস্তবায়ন করতে সময় লাগে, বাস্তবায়ন করতে সময় লাগে, তার জন্য আপনি এটা নীতির কেন বিরোধ করছেন না? একদিন প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম করে বলছেন সবার মধ্যে ঘোষণা হচ্ছে, এটা আমি বললাম কোনো একটা নীতি চালু করতে অনেক সময় লাগে। সেখানে আমি একটা রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি বলি, বাচ্চারা যখন একটা প্রজেক্টরের মাধ্যমে ওরা টিভির মধ্যে দেখে বা স্মার্ট বোর্ডের মাধ্যমে ওরা লার্ন করে, ওরা কিন্তু একটা মানে সেই মানে ফোকাসটা ওরা যায়, আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা এটার বিরোধিতা করছি না, কিন্তু আগে এখন বলেছেন বিরোধিতা, না, ডিজিটালাইজেশনের বিরোধিতা করছি না, কিন্তু যে জায়গার মধ্যে সুযোগ সুবিধাগুলো নেই সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা বললাম। দাদা, সময় লাগে সবকিছু, ঠিক। আমরা সে বিষয়টা বুঝতে পেরেছি। আপনারা দুজনেই সঠিক কথাই বলছেন। একজন বলছেন যে এটার আমরা বিরোধিতা করছি না, সময় ডিজিটালাইজেশনটা শুধু একদম সেটা সময়ে সবকিছু হয়তো সুযোগগুলো তৈরি করার কথা বলছেন। আপনি বলছেন যে এটা সময় লাগবে তৈরি হতে, তবে সেটা ডিজিটাল অবশ্যই প্ল্যাটফর্মে যেতে হবে সবাইকে, আজ নয়তো কাল। কিন্তু আরেকটা বিষয়, ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি এই রাজ্যের মধ্যে কত ভাগ স্টুডেন্টদের সেই পরিকাঠামো তৈরি করতে হবে, তৈরি করে তারপর কথা বলতে হবে। একদম অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, 5 মিনিট সময় আছে। আমি সেখানে একটা শেষ বিষয় নিয়ে একটু কথা বলতে চাইবো আপনার কাছে, 2 মিনিটের জন্য সময় দেবো। অনেক সময় অভিযোগ উঠছে গৌরব, যে ছাত্র রাজনীতি বা কেন্দ্রীয় বা রাজ্য রাজনীতির প্রভাব বেড়ে যাচ্ছে, তা কতটা ঠিক আপনি মনে করেন, এবং শিক্ষা থেকে রাজনীতি আলাদা রাখা সম্ভব কিনা
দেখুন দাদা, আমরা এটি বরাবর বলি ভারতবর্ষের মধ্যে অনেক কম এরকম ছাত্র সংগঠন আছে যারা কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা এফিলিয়েটেড না। তো সেখানে বর্তমানে আমি ত্রিপুরার দিকে লক্ষ্য করি 2017 পরে আর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। আমরা এই আমাদের স্টেট এক্সিকিউটিভ মিটিং এ সেখানেও আমরা মানে একটা ডিসিশন নেই যে আমরা আগামী দিনে দাবি করব এবং প্রয়োজনে আমরা রাস্তায়ও নামবো। বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন করানো অত্যন্ত প্রয়োজন, প্রতি বছর হওয়া দরকার। সেখান থেকে লিডারশিপ এখন আসছে না, সেটা আপনি যে কোনোই মানে সংগঠন বলুক না কেন। এখন কলেজ লেভেলে মানে আমি আগামী 10 বছর ছাত্র পরে সংসদের জন্য আপনারা সব ছাত্র সংগঠন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নামতে পারবেন? দাবি তো একই। দেখুন আমাদের তো দাবি একটাই, দাবি একটাই, ছাত্র সংসদ নির্বাচন তো অ্যাটলিস্ট করানোর সাহস তো সরকার দেখাক। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন ছাড়া যারা এই কাউন্সিল হলগুলো দখল করে বসে আছেন তারা কোন সংগঠনের সেটা একটু একবার দেখে নেওয়ার জন্য আমি এবিভিপির যিনি সম্পাদক বসে আছেন ওনাকে একটু বলবো, আপনারা যদি ক্ষমতা থাকে বা আপনারা যদি কার্যকর্তা থাকে, বর্তমানে এসএফআইআর বা সিপিএম বলুন, এই কালচারটা আমরা দেখতে পেয়েছি দাদা। 2018 আগে যখন এসএফআই কালচার চলতো, কলেজ স্টিল আর লেক বা কলেজ স্টিল এরিয়ার মধ্যে প্রতিনিয়ত লাশ দেখতাম আমরা, ঠিক আছে না দাদা? একটু দেখে নিয়েন আপনার ইতিহাসটা, ঠিক আছে না? তো আমরা মনে করি দেখুন কলেজ ক্যাম্পাসের মধ্যে এসএফআই এর কোনো অস্তিত্ব নেই। ওরা ওই বাইরে দিয়ে মনে করেন মানে এসএফআই বলুন এনএসওয়াই বলুন একটা জাতিগত সংগঠন হয়ে যাচ্ছে দিন দিন। তো আপনারা যদি ক্ষমতা থাকে আপনারা যান না ক্যাম্পাসে, ঠিক আছে না? আর আমরাও চাইছি নির্বাচন হোক। প্রথমত আমি অবজেক্ট করতে চাইছি, জাতিগত সংগঠন বলতে উনি কি বোঝাতে চাইছেন এটা ওনার কাছ থেকে একবার একটু কৈফিয়তটা চেয়ে নেব। এটা মানুষ দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে কারা আছে, ঠিক আছে না, কাদের নিয়ে আছে এটা মানুষ দেখতে পাচ্ছে। আর ক্যাম্পাসে কেন আপনারা নেই এটাও মানুষ ভালো করে জানে। ক্যাম্পাসে আমরা তো চাইছি যে ছাত্র সংসদ নির্বাচন হোক, একটা ফেয়ার ইলেকশন হোক, কিন্তু ক্যাম্পাসে ঢুকলে যে বিরোধী ছাত্র সংগঠনের ছেলে মেয়েদের ধরে হেনস্থা করা, কাউন্সিল হলে গিয়ে চড়থাপ্পড় মারার ঘটনা, শুনুন এটা 2018 এর আগে হতো, এটা এখন হয় না। আমি বলছি এটা এখন হয় না। এমবিবি থেকে স্টার্ট করে আপনার কৈলাস, শহর কুমার ঘাট, সোনামুড়া সবগুলি কলেজ কাউন্সিল হল দখল করে দাদাগিরি করছে এবিভিপি সংগঠন। আপনাদের দুজনের তর্কের মাঝখানে আমি একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনকে করব যে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতি কি সত্যি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে নাকি দলীয় অবস্থানকে প্রাধান্য দিচ্ছেন আপনারা বেশি? কি মনে করেন? আমরা অবশ্যই এখানে তর্কের আর সময় নেই, জায়গা নেই, তবে ছোট্ট করে আপনারা কি মনে করেন, এটা কি দলীয় অবস্থানকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি? গৌরব। একদম দেখুন, আমরা কোনো দল না, ঠিক আছে? আমরা এটা মনে করি আমরা রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের বিচারধারার মধ্যে অন্য অনেক দল থাকতে পারে। আমরা এটাও বিশ্বাস করি কলেজ ক্যাম্পাসে বা স্কুল ক্যাম্পাসে কোন রকম রাজনৈতিক পার্টির ইনফ্লুয়েন্স থাকা একদম মানে প্রয়োজন বলে আমরা মনে করি না, থাকা একদম ঠিক মনে করি না আমরা। এটা নিট এন্ড ক্লিয়ার, এটা আমরা বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রী দাবি করে, তো এটা আমরা করে এসেছি, আমরা করব। তারা বলছিল অরাজনৈতিক ছাত্র বানাতে, আমরা তার এক্সাক্ট অপোজিট, পোলার অপোজিট স্ট্যান্ড নিচ্ছি। আমরা চাইছি পলিটিসাইজেশন অফ ক্যাম্পাসেস, টু হ্যাভ গুড ডিবেটস, ভালো একটা ডিবেট হোক, আলোচনা, পর্যালোচনা, সমালোচনার, আত্মসমালোচনার একটা জায়গা হয়ে দাঁড়াক ক্যাম্পাসগুলো। যেখানে এবিপি আর এসএফআই এর মধ্যে যে আমি আমার নেতাবাবুর কথা শুনে এখানে কোনো ডিবেট করব না বা বিরোধীদের আসতে দেব না, এটাই পার্থক্য এসএফআই আর এবিপির মধ্যে। এসএফআই আমাকে দেখান, এসএফআই বাম আমলে কয়টা জিনিসের বিরোধ করছেন বর্তমানে। আমি আমার পয়েন্টটা একটু রেখে নিচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে। না রাজনীতিকরণের যে কথাটা বলছি, একটা ছেলে কিংবা মেয়ে যখন স্কুলে কলেজে ভর্তি হয় তার কিছু বেসিক দায়িত্বও থাকে, তার প্রতি কলেজের কিছু মানে তার কিছু পাওনাও থাকে। তো সেগুলো তার যা পাওনা, সেই পাওনাগুলো তো তার চেয়ে নেওয়ার অধিকার আছে। তো এটার জন্য এটা পলিটিক্যাল পার্টির যদি তারা যদি পলিটিক্যালি সেই কনসিয়াসনেসটা তাদের মধ্যে না থাকে যে বিদ্যার্থী পরিষদ মনে করে সব ছাত্রর নিজের দাবি করার অধিকার আছে, এটা তার জন্য কোনো পলিটিক্যাল পার্টির কাছে যাওয়া একদম বাধ্যতামূলক না, কোন ছাত্রছাত্রীরা যাবেও না, কেউ আনছে না। আপনি বলছেন এখন কলেজে পলিটিসাইজেশন মিন্স টু বি অ্যাওয়্যার অফ হোয়াট এভার দেয়ার ডিমান্ডস আর হোয়াট এভার দেয়ার রাইটস আর, তাদের যে অধিকার তার ব্যাপারে তারা যদি কনসিয়াস না থাকেন, তাহলে আপনাদের মতো এই ছাত্র সংগঠনগুলো কাউন্সিল হলগুলো দখল করে বসে থাকবে, ছাত্র সংসদ নির্বাচন হতে দেবে না। এটাই তো আপনাদের অ্যাপলিটিসাইজেশন। শুনুন, আমরা 2020-এ আমরা অনেক বড় র্যালি করেছি, বর্তমানে আমরা করতেও যাচ্ছি। ওকে আর সময় নেই, আমার দুজন আর তর্ক করার সময় নেই। ছাত্র সংসদের নির্বাচন
চান? হ্যাঁ কি না তো উত্তর দিন দুজন। একদম একদম চাই আমরা বিদ্যার্থী পরিষদ। অতি সত্তর হলে সবচাইতে ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে থাকার জন্য। আজ গৌরব আপনাকে ধন্যবাদ, সৌরভ আপনাকে ধন্যবাদ সঙ্গে আলোচনা করার জন্য। দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনায় একটা বিষয় তো স্পষ্ট, ফি বৃদ্ধি, শিক্ষক স্বল্পতা, অবকাঠামোর ঘাটতি কিংবা ছাত্র রাজনীতির টানাপোড়েন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা বর্তমানে নানান চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কেবল এক পক্ষের দায় নয়, দায়িত্ব কিন্তু সবার রয়েছে, প্রশাসন, ছাত্র সংগঠন, শিক্ষক, অভিভাবক, এমনকি সমাজেরও। রাজনীতি থেকে মতের ভিন্নতা আসতেই পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে শিক্ষা এমন এক ক্ষেত্র যেখানে বিভেদ নয়, প্রয়োজন যুক্তি, আলো ও সহযোগিতা। তাই শেষ পর্যন্ত একটাই বার্তা প্রাসঙ্গিক হয়ে ওঠে, রাজনীতিতে থাকুক মতের পার্থক্য, কিন্তু শিক্ষায় থাকুক যুক্তি ও আলোর পথে। এটাই হয়তো আমাদের সবার কাম্য। তাই রাজ্যের শিক্ষা কোন পথে এগোচ্ছে সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।